আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত সপ্তাহে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম বাংলাদেশের সংবিধান বিষয়ে। আমরা ক্লাসটির একটি অংশ মাত্র নিয়েছিলাম। বাকি বিষয়ে আজকে আমি গত ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আজকে আমরা বাংলাদেশের সংবিধানের 1972 সালের বৈশিষ্ট্য এবং এর মৌলিক অধিকারসমূহ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটি আজকে উপভোগ করবে। 1972 সালের সংবিধানের মূলনীতি ছিল চারটি। প্রথমটি ছিল জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালি এবং বাংলাদেশিরা কী হিসেবে পরিচিতি পাবে। বাংলাদেশের সংবিধানের 8ম অনুচ্ছেদে এগুলো বলা আছে। তোমাদের আরেকটু বিষয় জানা দরকার যে বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ রয়েছে 153টি, এর অধ্যায় রয়েছে 11টি, অর্থাৎ 11 ভাগে বিভক্ত 153 অনুচ্ছেদ, এবং বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা রয়েছে একটি, এবং আরও 7টি এর সাথে অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলিকে বলা হয় তফসিল, অর্থাৎ সংবিধানের 7টি তফসিল রয়েছে। এর মধ্যে 7ই মার্চের ভাষণ, এবং আগে ছিল 4টি তফসিল এবং পরবর্তীতে আরও 3টি যুক্ত হয়েছে। তার মধ্যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র, 7ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে 1972 সালের সংবিধানের মূল নীতি যেগুলো ছিল তার মধ্যে প্রথমটি হচ্ছে জাতীয়তাবাদ। সেখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা আছে। দ্বিতীয়ত বলা আছে সমাজতন্ত্রের কথা। বাংলাদেশ, যেহেতু এটি 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, সেই সময় সমগ্র বিশ্ব দুইটা ভাগে বিভক্ত ছিল। এক ছিল পুঁজিবাদী অর্থনীতি, আরেকদিকে ছিল সমাজতন্ত্র। সুতরাং এই সমাজতন্ত্রের কথা কিন্তু তখন বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত হয়েছিল। ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ, এই কথাটি 8ম অনুচ্ছেদে বলা আছে, যদিও পরবর্তীতে 8ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করা হয়েছিল। কিন্তু আমরা জানি যে সপ্তদশ সংশোধনীর বিষয়ে, সপ্তদশ সংশোধনীর পরে যে হাইকোর্ট রায় দিয়েছিল তাতে বলা আছে যে বাংলাদেশের বেশ কয়েকটি বিষয়ে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না, এবং সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বহাল আছে, অর্থাৎ 8ম সংশোধনী কিন্তু বাতিল হয়েছে। এবং সর্বশিষ্ট হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র বাংলাদেশের বলা আছে যে এটি হচ্ছে মূল চাবিকাঠি, এবং জনগণই সকল ক্ষমতার উৎস, এটি একেবারে স্পষ্ট করেই বলা আছে। বাংলাদেশের সংবিধানের শুরুতেই প্রস্তাবনা রয়েছে, এবং এখানে গণপরিষদের সদস্যগণ পরবর্তীতে এই সংবিধানে স্বাক্ষর করেছিলেন। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব না। আমি বলেছি যে বাংলাদেশের সংবিধানের টোটাল 11টি ভাগ আছে। এর মধ্যে প্রথম ভাগটি হচ্ছে প্রজাতন্ত্র বিষয়ে, 1 থেকে 7 অনুচ্ছেদ এই ভাগের অন্তর্ভুক্ত। দ্বিতীয় ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ, এবং এইখানে 8ম থেকে 25 পর্যন্ত বলা আছে, এবং 25 নম্বর অনুচ্ছেদটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এইখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে সেই বিষয়টি একেবারে সুস্পষ্ট বলা আছে। আর আমি শুরুতেই যে বিষয়টি বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ, এটি সংবিধানের 8ম অনুচ্ছেদে বলা আছে। আর 9ম অনুচ্ছেদে জাতীয়তাবাদের ব্যাপারে বলা আছে। 10ম অনুচ্ছেদে গণতন্ত্র ও শোষণ মুক্তির কথা বলা আছে। 11তম অনুচ্ছেদে গণতন্ত্র মানবাধিকারের কথা সুস্পষ্ট বলা আছে। আমি যেটি বলেছিলাম যে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের অবিচ্ছেদ্যাংশ, এটি 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তাহলে এই দ্বিতীয় ভাগও আমরা আলাপ করব না, আমরা হচ্ছে এর তৃতীয় ভাগ নিয়ে আলোচনা করব। তৃতীয় ভাগে যেটি খুবই গুরুত্বপূর্ণ, মৌলিক অধিকার, এবং এই বিষয়টির থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেই কারণেই আজকে আমি বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের উপরে গুরুত্ব দিয়ে আজকের এই ক্লাসটি আলোচনা করছি। 26 নম্বর বাংলাদেশ সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে বলা আছে, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, অর্থাৎ এদেশের আইন প্রণয়ন করবে
জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ মৌলিক অধিকার অর্থাৎ এই সংবিধানে মৌলিক অধিকারের বিষয়ে যেই বিধানগুলো আছে এর সাথে সাংঘর্ষিক হয় এই জাতীয় কোনো আইন প্রণয়ন করবে না, বরং অসামঞ্জস্য আইন বাতিল করবে। 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ এদেশের আপামর জনগণ সকলেরই আইনের দৃষ্টিতে সুরক্ষা লাভ করা এবং সকলেই আইনের দৃষ্টিতে সমান, এই কথা সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 28 নম্বরে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, অর্থাৎ ধর্মীয় কারণে বৈষম্য করা যাবে না, এই কথাটি সুস্পষ্টভাবেই বলা আছে। আমরা দেখেছি যে সংবিধানের 2য় ভাগে 12 নম্বর অনুচ্ছেদেও বলা আছে যে ধর্মীয় স্বাধীনতার কথা। 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, অর্থাৎ বাংলাদেশের যে ভূখণ্ড অর্থাৎ সুনির্দিষ্ট মানচিত্র রয়েছে এর অভ্যন্তরে যে কোনো নাগরিকই সমান নিয়োগ, সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ লাভের কথা অর্থাৎ নিয়োগের সমান সুযোগ সুবিধা পাবে। তবে সরকার কখনো কখনো পশ্চাৎপদ জনগণের জন্য কোটা সিস্টেম বা সুযোগ সুবিধার সৃষ্টি করতে পারে, এটি নির্বাহী বিভাগের বিষয়। তবে সংবিধানে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা আছে। 30 নম্বর অনুচ্ছেদে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধ করা, অর্থাৎ সরকারের পূর্ব অনুমতি ব্যতি রেখে কোনো বিদেশিদের কাছ থেকে বা কোনো দেশের কাছ থেকে কোনো ধরনের খেতাব কিংবা উপাধি গ্রহণ করা যাবে না। 31 নম্বর অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ এদেশের যে কোনো নাগরিকই যদি কোনো অপরাধ করে থাকে সেই ক্ষেত্রে সে আইনের আশ্রয় লাভ করতে পারবে, এই অধিকার 31 নম্বর অনুচ্ছেদে সেই ব্যক্তিকে দেওয়া হয়েছে। 32 নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, এই 32 নম্বর অনুচ্ছেদ দ্বারা কোনো ব্যক্তি বা ব্যক্তি স্বাধীনতার যেন রক্ষা করা হয় সেই বিষয়ে সংবিধান সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। 33 নম্বর অনুচ্ছেদে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি গ্রেফতার হয় সে কিসের ভিত্তিতে, অর্থাৎ পরবর্তীতে আমরা জানি যে আইন প্রণয়নের মাধ্যমে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে উপস্থিত করতে হবে, এটি মূলত ওই ব্যক্তির এক ধরনের রক্ষা কবচ এবং এটি বাংলাদেশের সংবিধান তাকে দিয়েছে। 34 নম্বর অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, এই অনুচ্ছেদ দ্বারা কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কাজে প্রবৃত্ত করা যাবে না, এটি বলা আছে। আমরা জানি যে বাংলাদেশে শিশু শ্রম আদালত রয়েছে বা শিশু শ্রম আইন রয়েছে, এই আইন অনুযায়ী 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে জোর করে কোনো ধরনের কাজ করানো যাবে না, এটি নিষিদ্ধ করা হয়েছে। 35 নম্বরের অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, এই অনুচ্ছেদ দ্বারা এদেশের নাগরিকদের বিচার পাওয়ার অধিকার সুস্পষ্ট করা হয়েছে। 36 নম্বর অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি যেন স্বাধীনভাবে চলতে পারে, তবে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন হয় এইরকম কোনো স্থানে চলাফেরা করা যাবে না। এবং পরবর্তীতে আইন দ্বারা বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলো অর্থাৎ সেনানিবাসগুলোতে চলাফেরার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে সাধারণত আমরা জানি যে জরুরি অবস্থা ব্যতি রেখে সকল সময় নাগরিকদের স্বাধীন চলাফেরা করার এখতিয়ার রয়েছে। তবে এই মহামারীকালীন সময়ে বা এই সময়টা সরকারের নির্দেশনা মোতাবেক চলতে হবে, কারণ সরকার চাইলে সময় সময় বিভিন্ন নির্দেশনা জারি করতে পারে নাগরিকদের নিরাপত্তার বিষয়ে। 37 নম্বর অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা, মূলত এটি একটি রাজনৈতিক বিষয়, অর্থাৎ মানুষ যেন সমাবেশ করতে পারে বা এদেশের নাগরিকরা যেন তাদের যে কোনো মত প্রকাশের জন্য সুযোগ গ্রহণ করে, সেটি এখানে বলা আছে। 38 নম্বর অনুচ্ছেদ দ্বারা সংগঠনের স্বাধীনতা, অর্থাৎ সংগঠন, তবে উল্লেখ্য রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এই জাতীয় কোনো সংগঠন করা যাবে না, যেগুলো জঙ্গি সংগঠন বা অন্যান্য এরকম ক্ষতিকারক যে বিষয়গুলো রয়েছে সরকারের সুনির্দিষ্ট অঙ্গ সংগঠনের অনুমতি নিয়েই সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। 39 নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার কথা বলা আছে।
এই চিন্তা, বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এটি মূলত বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের একটি ইঙ্গিত, এবং বলা যায় যে বাংলাদেশের সংবিধান একটি উন্নত সংবিধান, যেটি আমি শুরুতেই বলেছি যে একটি উন্নত সংবিধানের 20টি পরিমাপক রয়েছে। এইটিও একটি যে বিবেকের স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতা থাকতে হবে। যদি আমরা জানি যে সরকার বিভিন্ন সময় চেষ্টা করলে কোনো বিষয়কে নিষিদ্ধ করতে পারে আইনের ভিত্তিতে। 40 নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদ হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। এই অনুচ্ছেদ দ্বারা কোনো ব্যক্তি স্বাধীনভাবে তার পেশা নির্বাচন করতে পারবে। 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে, অর্থাৎ এদেশের সকল নাগরিক তার স্ব ধর্ম পালনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে, তবে নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্য কারো যেন ক্ষতি না হয় সেই বিষয়টিও দেখতে হবে। 42 নম্বর অনুচ্ছেদে সম্পত্তির অধিকার, সম্পদ কিভাবে ব্যক্তির অধিকারে থাকবে, রাষ্ট্রের অধিকারে কিভাবে সম্পদ থাকবে, এই বিষয়গুলো এই অনুচ্ছেদে বলা আছে। 43 নম্বর অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের রক্ষণ সম্পর্কে বলা আছে। 44 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ কোনো কারণে যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় সেই ক্ষেত্রে এটি কিভাবে বলবৎ হবে সেই বিষয়ে দিক নির্দেশনা রয়েছে 44 নম্বর অনুচ্ছেদে। 45 নম্বর অনুচ্ছেদে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। 46 নম্বর অনুচ্ছেদে দায়মুক্তি বিধানের ক্ষমতা রয়েছে। 47 নম্বর অনুচ্ছেদে আইনের কতিপয় আইনের হেফাজত, অর্থাৎ এই সংবিধান কিছু কিছু আইনকে অর্থাৎ পূর্ববর্তী কিছু আইনকে বলবৎ করেছে, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং 47-এর ক নম্বর অনুচ্ছেদে সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা এবং এটি পরবর্তীতে সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এবং এই যে তৃতীয় ভাগ, অর্থাৎ বাংলাদেশ সংবিধানের 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদগুলোতে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার বলবতের ব্যাপারে যে বিষয়গুলো নির্দেশনা দেওয়া হয়েছে, পরবর্তীতে এর আলোকে অনেক আইন কানুন প্রবর্তন হয়েছে এবং এর মাধ্যমে এদেশের নাগরিকদেরকে সুযোগ সুবিধা নিশ্চিতকরণের কথা বলা আছে। সুতরাং এই বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের এই বিষয়টি থেকে প্রশ্ন আসে। তারপরে আজকে আমি সংবিধানের বাকি বিষয়গুলো একেবারে সংক্ষেপে বলে যাচ্ছি, তবে তোমরা তৃতীয় ভাগটি গুরুত্ব সহকারে পড়বে। চতুর্থ বিভাগ হচ্ছে নির্বাহী বিভাগ। এখানে রাষ্ট্রপতির গঠন সম্পর্কে বলা আছে 48 থেকে 54 পর্যন্ত অনুচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা কিভাবে গঠিত হবে সেটি বলা আছে 55 থেকে 58 নম্বর অনুচ্ছেদে। তৃতীয় পরিচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে 59 এবং 60 নম্বর অনুচ্ছেদে। চতুর্থ পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্মবিভাগের বিষয়ে বলা আছে এবং পঞ্চম পরিচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের বিষয়ে বলা আছে। এইটা হচ্ছে মূলত চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ এবং এর বিভিন্ন কার্যক্রম এখানে বলা আছে। পঞ্চম ভাগে আইনসভার কথা বলা আছে এবং এটি 65 থেকে 79 পর্যন্ত অনুচ্ছেদগুলো হচ্ছে এই পঞ্চম ভাগের অন্তর্ভুক্ত। এবং এর দ্বিতীয় পরিচ্ছেদে 80 থেকে 89 পর্যন্ত আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতির সম্পর্কে বলা আছে। এবং মূলত এই আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি এটি 80 থেকে 92 পর্যন্ত বলা আছে। আর তৃতীয় পরিচ্ছেদে অর্থাৎ 93 নম্বর অনুচ্ছেদ এটি তৃতীয় পরিচ্ছেদে, যেখানে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা আছে। ষষ্ঠ ভাগে বিচার বিভাগের কথা বলা আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট, এবং এখানে আমরা 94 থেকে 113 অনুচ্ছেদে এই সুপ্রিম কোর্টের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। দ্বিতীয় পরিচ্ছেদে অধস্তন আদালত অর্থাৎ 114 থেকে 116 নম্বর অনুচ্ছেদে অধস্তন আদালতের ব্যাপারে বলা আছে। আর তৃতীয় পরিচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ 117 নম্বর অনুচ্ছেদ অন্তর্ভুক্ত রয়েছে। সপ্তম ভাগে নির্বাচন সংক্রান্ত অর্থাৎ নির্বাচন কমিশনের ব্যাপারে বলা আছে 118 থেকে 126 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ব্যাপারে বলা আছে, যা 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদে বিস্তারিত বলা রয়েছে।
নবম ভাগে বাংলাদেশের কর্ম বিভাগের কথা বলা আছে। আর প্রথম পরিচ্ছেদে কর্ম বিভাগ অর্থাৎ 133 থেকে 136 পর্যন্ত, দ্বিতীয় পরিচ্ছেদে সরকারি কর্ম কমিশনের কথা বলা আছে, যা 137 থেকে 141 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। নবম ভাগের কতে জরুরি বিধানের সম্পর্কে বলা আছে, যেটি পরবর্তীতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল, এবং দশম ভাগে সংবিধান সংশোধনের বিষয়ে বলা আছে, যা 142 নম্বর অনুচ্ছেদে। 11তম বা একাদশ ভাগে বিবিধ অংশে 143 থেকে 153 পর্যন্ত বলা আছে, এবং এর মধ্যে 152 নম্বর অনুচ্ছেদে সংবিধানের ব্যাখ্যার বিষয়ে বলা আছে। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা উপভোগ করেছো। পরবর্তী কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।